হবে প্রসেসটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক। এক্সোথার্মিক হলে সলিবিলিটি টেম্পারেচার বাড়ালে কমে যাবে, আর এন্ডোথার্মিক হলে বেড়ে যাবে। বুঝতে পারলে? এটুকু পড়েছিলে। এবার ধরো আমি তোমাকে বললাম, দেখো এটা দেখো, সলিবিলিটি অফ KI in water increases in presence of I2। তাহলে যে সমস্ত ফ্যাক্টরগুলোকে ইনফ্লুয়েন্স করছে, যে সমস্ত ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করছে তোমার সলিবিলিটি, তার মধ্যে একটা ফ্যাক্টর কি বলো তো, যদি তোমার সলিউট সলভেন্টে গিয়ে যদি কোনো ধরনের কমপ্লেক্স ফর্ম করে তাহলে কিন্তু সলিবিলিটি কি হবে, বেড়ে যাবে। যেমন ধরো এখানে কি হবে, যখনই তুমি I2 অ্যাড করবে তখন KI3 ফর্ম করবে, কেমন, আর KI3 K প্লাস আর I3 মাইনাসে ডিসোসিয়েট করবে। তাহলে এটার নেচার কি হবে বলো, আয়নিক নেচার, একই না? আয়নিক নেচার হওয়ার জন্য এটা কি হবে, সলিবিলিটি বেড়ে যাবে। এই সলিবিলিটি কি হবে, বেড়ে যাবে। তাহলে পয়েন্টটা লিখে রাখতে পারো, যদি সলিউশনের মধ্যে কোনো কমপ্লেক্স ফর্মেশন হয় বা কোনো নতুন কম্পাউন্ড তৈরি হয়ে যায় তাহলে সলিবিলিটি কি হবে, বেড়ে যাবে। বোঝা গেল কি বললাম? এটা লিখে রাখতে পারো কি, সলিবিলিটি অফ সলিউট উইল বি ইনক্রিজ ইফ ইট ফর্মস এনি কম্পাউন্ড অর নিউ বন্ড ইন দ্য সলিউশন। বোঝা গেল? যেমনটা ধরো এখানে কি হচ্ছে, KI3 ফর্ম হচ্ছে I2 প্রেজেন্সে, কিন্তু নর্মাল যদি তুমি KI কে জলের মধ্যে অ্যাড করতে তাহলে ফর্মেশন হতো, এরকম কোনো কমপ্লেক্স ফর্মেশন হতো না, তখন কিন্তু সলিবল ভালো হবে না। মানে নর্মাল KI কে জলে অ্যাড করলে দেখবে ভালো সলিবল হবে না, ডিজলভ হবে না। একটুখানি আয়োডিন অ্যাড করে দাও, I2 অ্যাড করে দাও, দেখবে সলিবল হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই যে KI3 ফর্ম করেছে। বোঝা গেল? KI3 ফর্ম করার জন্য সলিবিলিটি বেড়ে যাচ্ছে। এবার একটা নতুন কনসেপ্ট শিখবো, সেকেন্ড টাইপের সলিউশন। সেকেন্ড টাইপের লিকুইড সলিউশন কোনটা বলো? যদি তোমার সলিউটটা গ্যাসের মতো নেচার হয় আর সলভেন্ট যদি লিকুইড হয়, তার মানে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। প্রথম টাইপের সলিউশনটা কেমন ছিল বলো? সলিড সলিউট ইন এ লিকুইড। সেকেন্ড টাইপটা কি? সলিড, এই সলিউটটা হবে গ্যাস আর সলভেন্টটা হবে লিকুইড, তাহলে সেটাও লিকুইড সলিউশন হবে। এবার সেকেন্ড মানে 2 নম্বর লিখো, লিখো সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। দেখো তাহলে প্রথমে আমাকে তোমরা বলো, সলিউট লিকুইডের মধ্যে ভালো ডিজলভ হবে না কোনো একটা গ্যাসিয়াস সলিউট কোনো একটা লিকুইডের মধ্যে ভালো ডিজলভ হবে? কোনটা বেশি ভালো ডিজলভ হবে? সলিড ভালো ডিজলভ হবে। তার কারণ দেখো, আমি যদি বলি তোমার সলিউট যদি গ্যাস হয়, সলিউট ধরো গ্যাস হলো, তাহলে গ্যাসের র্যান্ডাম নেচার থাকে কি থাকে না বলো? র্যান্ডাম নেচার থাকবে। তার মানে গ্যাস তোমার সবসময় এক জায়গায় স্থির থাকবে না, মুভমেন্ট করে বেড়াবে সবসময় রিকোয়ার্ড সলিউশনের মধ্যে। তাহলে তাদের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে গ্যাসিয়াস মলিকুলের মধ্যে, তার মানে ভেরি পুর ফোর্স অফ অ্যাট্রাকশন। তার মানে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে বলো? কম থাকবে। সেজন্য আমরা বলতে পারি তুমি সমস্ত ধরনের গ্যাসকে কোনো লিকুইডের মধ্যে ডিজলভ করতে পারবে কি পারবে না এটা তুমি বলতে পারবে না। মানে তুমি সমস্ত গ্যাসকে কখনো কোনো লিকুইডের মধ্যে ডিজলভ করতে পারবে না। কেন? সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড ইজ ভেরি পুয়ার। কেন? ডিউ টু ভেরি লো ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এখানে লিখো সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড is poor due to random nature of gas and poor force of attraction। তাহলে সলিউট যেটা নিয়েছো সেটা যদি গ্যাস হয় তার সলিবিলিটি লিকুইডের মধ্যে কম হবে। তাহলে তুমি কখনোই সমস্ত ধরনের গ্যাসকে তুমি কোনো লিকুইডে ডিজলভ করতে পারবে না। তার একটাই রিজন, তোমার রিজন নাম্বার 1 কি? এদের র্যান্ডাম নেচার, সবসময় র্যান্ডামলি সলিউশনের মধ্যে মুভমেন্ট করবে। ফোর্স অফ অ্যাট্রাকশন তাহলে কী হবে? দুটো গ্যাসিয়াস মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে, আবার গ্যাসিয়াস মলিকুলের সঙ্গে তোমার যে লিকুইডটা নিয়েছো সেই লিকুইডের মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে? কম হবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কম হলে কী হবে? সলিবিলিটি কম হবে। এবার দেখো, তাহলে তুমি এখান থেকে একটা কনক্লুশন টানতে পারো
তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইজ এ নন স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস হলে তো নিজে নিজেই ডিজলভ হতো, তাহলে এটা কি, এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস। মানে এখানে প্রথমেই তুমি হেডিং দিয়ে দিতে পারো এখানে যে তোমার সলিউট কি হবে বলো, গ্যাস, তোমার সলভেন্ট কি হবে, লিকুইড, তারপরে একটা সলিউশন বানাই, সেটা কি হবে, লিকুইড। তাহলে এই যে প্রসেসটা দেখলে সেটা হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস, এক নম্বর। দু নম্বরে এটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস। এটা কি প্রসেস বলো, এক্সোথার্মিক প্রসেস। তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন কেস অফ সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ এক্সোথার্মিক প্রসেস, আর একটা কি, নন স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে তোমাকে নিশ্চয়ই কোনো এক্সটার্নাল কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি একটা গ্যাসকে কোনো সলভেন্টের মধ্যে ডিজলভ করাতে যাও, সেই এক্সটার্নাল কন্ডিশন কি, প্রেশার। বোঝা গেল? এবার দেখবে আস্তে আস্তে। তাহলে তুমি এবার হেডিং দাও এখানে, বলো কন্ডিশনাল। তো আমি কি বলছি, জিনিসটা পুরোটা তোমার জিনিসটা পুরোটা হচ্ছে কন্ডিশনাল, বুঝতে পারলে? সবসময় মনে রাখবে সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড দুটো বিষয়ের উপর ডিপেন্ড করবে, প্রেশারের উপরে। কিন্তু তুমি যদি প্রেশারও খুব বাড়িয়ে দাও তখনও দেখবে ডিজলভ হবে না, একটা সার্টেন প্রেশারই মেনটেন করতে হবে। আর টেম্পারেচার অলওয়েজ কি থাকতে হবে, লো থাকতে হবে, বুঝতে পারলে? দেখো ডেল এইচের ভ্যালু নেগেটিভ, এন্ট্রপি কমে যাচ্ছে, কমছে কি কমছে না? তার কারণ তুমি গ্যাসকে তুমি জোর করে ডিজলভ করছো কোনো একটা লিকুইডের মধ্যে, হ্যাঁ কি না? কিন্তু নন স্পন্টেনিয়াস কেন বলা হচ্ছে, ন্যাচারালি জিনিসটা ঘটছে না এখানে, সেই জন্য নন স্পন্টেনিয়াস বলা হচ্ছে। বোঝা গেল? পুরো বিষয়টাই হচ্ছে কন্ডিশনাল। যেমন কোল্ড ড্রিঙ্কসের বোতলে দেখবে টেম্পারেচার যখন একটু বেড়ে যায় তখন তুমি কিছু বুঝতে পারবে না, কিন্তু ওটাকেই তুমি একটু লো টেম্পারেচারে নিয়ে যাও, তখন দেখবে ফিল পাবে, তখন মনে হবে না কোল্ড ড্রিঙ্কসটা ঠিকঠাক আছে। কিন্তু তুমি একদম গরম তুমি কিনে নিয়ে আসো, তখন মনে হবে জলের মতোই লাগবে, তাই না? এটা শেষে বুঝবে। তাহলে এখানে শুধু লিখে রাখো ফ্যাক্টর অ্যাফেক্টিং সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। কোন কোন ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করবে বলো? এক নম্বর হচ্ছে নেচার অফ সলিউট, তার মানে লিখতে পারি নেচার অফ গ্যাস, হ্যাঁ কি না বলো? নেচার অফ গ্যাস কীরকমভাবে করবে দেখো। ধরো তোমাকে বললাম অ্যামোনিয়া গ্যাস তুমি ওয়াটারের মধ্যে ডিজলভ করছো, তাহলে এটা কী হবে বলো? NH4+ আর OH- হবে কি হবে না বলো? সিমিলারলি তুমি ধরো HCl গ্যাস, তাকে ওয়াটারের মধ্যে ডিজলভ করছো, তাহলে কী হবে বলো? H3+ Cl-। তাহলে দেখো যদি তোমার সলিউশনে গিয়ে কমপ্লেক্স ফর্ম করে বা নতুন কোনো কম্পাউন্ড তৈরি করে, তাহলে তার সলিবিলিটি কী হবে? বাড়বে। তাহলে লিখে রাখো ডিউ টু দ্য ফরমেশন অফ নিউ বন্ড সলিবিলিটি কী হচ্ছে বলো? ইনক্রিজ করছে। সলিবিলিটি কী করছে? ইনক্রিজ করছে। এরকম যদি ঘটে তাহলে সলিবিলিটি বাড়বে। বোঝা গেল? সেকেন্ড যে ফ্যাক্টরটা ইনফ্লুয়েন্স করবে সেটা হচ্ছে তোমার গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার। বোঝা গেল? সেকেন্ড পয়েন্টটা কী হবে? ক্রিটিক্যাল টেম্পারেচার অফ গ্যাস। তাহলে বলো ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন কি? চেঞ্জ করবে এটা? বলো ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন। ক্রিটিক্যাল টেম্পারেচার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার, যে টেম্পারেচার অবধি তুমি যে সাবস্ট্যান্সটা নেবে তার লিকুইড ফর্মটা এক্সিস্ট করবে। ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি টেম্পারেচার যদি চলে যায় তাহলে ওই সাবস্ট্যান্সটাই গ্যাসিয়াস ফর্মে পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে সেকেন্ড পয়েন্টটা লিখো, মানে এই পয়েন্টেরই সাব পয়েন্ট। বোঝা গেল? এই পয়েন্টের সাব পয়েন্ট কী হবে বলো? ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচারকে TC দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে গ্যাসকে তুমি ইজিলি লিকুইফাইড করতে পারবে। তাহলে লিখো ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বেশি হয় তাহলে ইজ অফ লিকুইফিকেশন কী হবে? বেড়ে যাবে। বোঝা গেল? তাহলে সলিবিলিটি কী হবে বলো? সব বুঝতে পারবে, আমি এক্সপ্লেন করছি, দাঁড়াও আস্তে আস্তে। সলিবিলিটি বেড়ে যাবে, বুঝতে পারলে কি বললাম? সলিবিলিটি বেড়ে যাবে। কেন হচ্ছে জিনিসটা দেখো। তুমি যদি ধরো আমি তোমাকে বললাম কার্বন ডাইঅক্সাইড, কেমন? প্রথমে একটা পয়েন্ট এখানে লিখে রাখো, তোমার গিভেন টেম্পারেচার ধরো T, সেটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার TC থেকে বেশি হয়
তাহলে তুমি যে সাবস্ট্যান্সটা পাবে, তুমি যে সাবস্ট্যান্সটা নিয়েছো সেই সাবস্ট্যান্সটা কোন ফর্মে এক্সিস্ট করবে বলো তো? যদি তোমার ধরো রুম টেম্পারেচারের কথা বলছি, হ্যাঁ, ধরো এখানে আমি কার্বন ডাইঅক্সাইডকে জলের মধ্যে ডিজলভ করছি, কার্বন ডাইঅক্সাইডের একটা ক্রিটিক্যাল টেম্পারেচার থাকবে। যদি তোমার রুম টেম্পারেচার, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি গিভেন টেম্পারেচার, গিভেন টেম্পারেচার যদি ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি হয়, তাহলে যে সাবস্ট্যান্সটার কথা বলছো সেটা কিন্তু কোন ফর্মে পাওয়া যাবে? গ্যাস ফর্মে পাওয়া যাবে। তাহলে তোমার সাবস্ট্যান্সটা এক্সিস্ট করবে কোন ফর্মে? এটা এক্সিস্ট করবে গ্যাস ফর্মে। এবার আমাকে বলো, গ্যাসের সলিবিলিটি বেশি না লিকুইডের সলিবিলিটি বেশি? লিকুইডের সলিবিলিটি বেশি। সেকেন্ড পয়েন্টটা তুমি লিখবে, তার মানে এখানে জাস্ট এখানে সাব পয়েন্ট দিয়ে লিখো, তাহলে এস দিয়ে লিখো, সলিবিলিটি কী হচ্ছে বলো? ড্রপ করছে। বোঝা গেল? যদি তোমার সলিউডটা গ্যাসিয়াস ফর্মে থাকে, সলিবিলিটি কী হবে? কমে যাবে। আর যদি তোমার গিভেন টেম্পারেচার টি থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয়, তাহলে বলো তোমার সাবস্ট্যান্স কোন ফর্মে পাবে? তুমি যে কম্পাউন্ডটাকে নিয়েছো লিকুইড ফর্মে পাবে। তাহলে সলিবিলিটি কী হবে গো? এবার এক্সাম্পল দেখো, এটা সবাই তোমরা বুঝতে পারবে। এবার একটা এক্সাম্পল, CO2-র ক্রিটিক্যাল টেম্পারেচার কত জানো? 31 ডিগ্রি মতো, 31 ডিগ্রি। এবার দেখো, গরম থামস আপ খেতে ভালো লাগে না ঠান্ডা থামস আপ খেতে ভালো লাগে? ঠান্ডা ভালো লাগে, চিল লাগে, তাই না? এবার থামস আপটা একটু খুলে রেখে দাও, তখন আর ভালো লাগবে? তখন একদম শরবতের মতো হয়ে যাবে। ভালো লাগবে তখন? ভালো লাগবে না। কেন হচ্ছে? ভালো করে দেখো, যখন তোমার টেম্পারেচার এই ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে বেশি, তার মানে গিভেন টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি, তখন কার্বন ডাইঅক্সাইড কোন ফর্মে থাকবে? গ্যাস ফর্মে থাকবে। তার মানে তুমি দোকান থেকে ফ্রিজে যখন থাকে না থামস আপ, তখন ওখানে যে কার্বন ডাইঅক্সাইড আসে সেটা ওই যে ফাঁকা জায়গা থাকে থামস আপের বোতলে, ওই ফাঁকা জায়গায় গ্যাসিয়াস ফর্মে থাকে। বুঝতে পারলে কি বললাম? যখনই তুমি ফ্রিজের মধ্যে ডিজলভ করবে, তখন তোমার অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার, যেটা কি টেম্পারেচার গিভেন টেম্পারেচার, সেটা কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে কী হবে? কমে যাবে। ফ্রিজের মধ্যে 0 ডিগ্রিতে থাকবে। তখন কি হবে? তোমার কার্বন ডাইঅক্সাইড কোন ফর্মে পাবে তুমি? লিকুইড ফর্মে। তাহলে তখন কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি সলিউশনের মধ্যে ডিজলভ হয়ে থাকবে। আর যখনই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে ডিজলভ হয়ে থাকবে, তখন কি বানাবে? কার্বনিক অ্যাসিড বানাবে। তখনই তুমি ভালো লাগবে খেতে, চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগবে, হ্যাঁ কি না? কিন্তু গরম খেতে ভালো লাগবে? কেন ভালো লাগবে না? কার্বন ডাইঅক্সাইড নেই রে বাবা, সুগার আর জল মিশানো খাচ্ছি, তাই কি তাই না? তাহলে সেম এটা, যে নর্মাল টেম্পারেচার যখন টিসির থেকে বেশি হবে, তখন কি হবে বলো? সলিবিলিটি কমে যাবে। আর যখন টির থেকে বেশি হবে, তখন সলিবিলিটি কী হবে? বেড়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে সলিবিলিটি ডিপেন্ড করছে কার উপরে? ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে। তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বাড়ে, তার মানে তুমি কী বুঝলে? জেনারেলি তোমার গ্যাসিয়াস সাবস্টেন্স লিকুইডে এক্সিস্ট করবে, লিকুইডে তুমি পাবে। তার মানে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে? বাড়বে। ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লেই সলিবিলিটি বাড়বে। বোঝা গেলে কি বললাম? আর ক্রিটিক্যাল টেম্পারেচার এই চ্যাপ্টার বিষয় নয়। ক্রিটিক্যাল টেম্পারেচারের ডেফিনেশন তুমি যদি মনে হয় তাহলে এটা জাস্ট লিখে রাখো। ডেফিনেশন কি গো এর? it is the maximum temperature at which substance, simple ভাষায় লিখো, substance exist or formed in liquid above critical temperature, substance exist or formed in gas. ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হয়ে গেলেই তুমি সেটাকে গ্যাসিয়াস ফর্মে পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি হলে তুমি ওই গ্যাসকে ইজিলি লিকুইড করতে পারবে, আর ইজিলি লিকুইড হলেই সলিবিলিটি তোমার বাড়বে। বোঝা গেল? তাহলে 1 নম্বর পয়েন্ট কি ডিসকাস করলাম? নেচার অফ গ্যাস, নেচার অফ সলিড। বোঝা গেল কি বললাম? ডেফিনেশন কি লিখেছি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার, থ্যাংক ইউ, অ্যাট হুইচ সাবস্টেন্স বা কম্পাউন্ড লিখতে পারবো। বুঝতে পারলে? এক্সিস্ট অর ফর্মড ইন লিকুইড, মানে ওই টেম্পারেচার অবধি ওটা লিকুইডে থাকবে, ওর থেকে বেশি হয়ে গেলে কী হবে? গ্যাস হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে নেচার অফ গ্যাস, এই পয়েন্টটা সবাই বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট কি ডিসকাস করবে? টেম্পারেচার। তাহলে বলো, টেম্পারেচার যদি বাড়াও তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বাড়বে না কমবে? বুদ্ধি খাটাও। যদি তুমি টেম্পারেচার বাড়াচ্ছ তাহলে
কমে যাবে। আরে এখনই দেখলে তুমি ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তো গ্যাস ফর্মেই পাবে, তুমি লজিক। আর গ্যাস ফর্মে পেলেই তুমি কি হবে, সলিবল হবে না, সলিবিলিটি কী হবে, কমে যাবে। আর সেকেন্ড একটা পয়েন্ট লিখেছিলাম না যে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ইজ এক্সোথার্মিক প্রসেস, তাহলে এক্সোথার্মিক প্রসেস হলে টেম্পারেচার কী হবে, টেম্পারেচার যখনই বাড়াবে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে, মানে সলিবিলিটি কী হবে, কমে যাবে। তাহলে সেকেন্ড পয়েন্টটা টেম্পারেচার, এটা চেঞ্জ করছি। তাহলে এটা 2 নম্বর পয়েন্ট, টেম্পারেচার যদি বাড়িয়ে দাও তাহলে সলিবিলিটি কী হবে গো, সলিবিলিটি কমে যাবে। কিসের সলিবিলিটি, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। থার্ড পয়েন্টটা কী হবে বলো, প্রেশার। প্রেশার বাড়ালে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বেড়ে যাবে, প্রেশার বাড়ালে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড বেড়ে যাবে। এটা কোন সায়েন্টিস্ট প্রথমে অবজার্ভ করেছিল বলো, হেনরিজ ল। এটা হেনরিজই বলেছিল যে পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস, পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস যদি বাড়ে তাহলে সলিবিলিটি অফ গ্যাস কী হবে, বাড়বে। বোঝা গেল? এবার আমরা এটাই ডিসকাস করব। এবার হেডিং দাও হেনরিজ ল। এটা সবাই পড়েছো, অসুবিধা নেই বুঝতে কাউরি। তাহলে এখন অবধি কী কী কনসেপ্ট শিখলে বলো, যে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড মেনলি ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে। টেম্পারেচার যদি বাড়িয়ে দাও সলিবল হবে না, সলিবিলিটি কমে যাবে। আর তোমার যে গ্যাসটা তুমি নেবে, যে সলিউটটা নেবে, তার ক্রিটিক্যাল টেম্পারেচার যদি বেশি হয় তাহলে সেই গ্যাসকে কী করতে পারবে, তুমি ইজিলি লিকুইফাইড করতে পারবে। তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যাবে, তার মানে সলিবিলিটি বেড়ে যাবে। আর থার্ড পয়েন্ট কি, প্রেশার। প্রেশার বাড়ালে সলিবিলিটি অফ গ্যাস কী হবে, বাড়বে। কিন্তু এর আগের ক্লাসে ডিসকাস করলাম না, সলিবিলিটি অফ সলিড সলিউট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই প্রেশার। প্রেশারের দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। তাহলে দেখো তোমরা এনসিইআরটিতে কী পড়েছো বলো তো, হেনরিজ ল। হেনরিজ ল দেখবে ডিরেক্ট লেখা থাকবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাস, এরকম লেখা আছে দেখবে। কিন্তু এটা কিন্তু মডিফাইড ভার্সন অফ হেনরিজ ল। হ্যাঁ, মোল ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি সলিবিলিটি। এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে প্রথম যখন হেনরিজ ডিসকাস করে, উনি জাস্ট বলেছিলেন যে সলিবিলিটি অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার অফ দ্য গ্যাস, পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস। তাহলে প্রথমে কি বলেছিল বলো, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা না রাখলে হবে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার solubility of gas is directly proportional to partial pressure of the gas, partial pressure of the gas। তাহলে এটা কি দাঁড়ালো আমার, এটা দাঁড়ালো S directly proportional to S for solubility। এবার হেনরিজ বলছে তুমি এই যে সলিবিলিটি নিয়েছো এস ফর কি বলো, সলিবিলিটি। তাহলে সলিবিলিটি ক্যান বি এক্সপ্রেস ইন এনি কনসেন্ট্রেশন টার্ম। হেনরিজ বলছে তুমি সলিবিলিটি কি গ্রাম পার লিটারে নিতে পারো, মোল পার লিটারেও নিতে পারো, মোলালিটিতে নিতে পারো, ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ নিতে পারো, যেটা খুশি সেটা নিতে পারো, হেনরিজ বলছে। বোঝা গেল? তারপরে ডাল্টন শেষে বলে যে সলিবিলিটি অফ গ্যাসকে আমরা এই ইউনিটে নেব না, আমরা কি ইউনিটে নেব, মোল ফ্র্যাকশনে নেব, এটাই বেস্ট। তাহলে সলিবিলিটি অফ গ্যাস অ্যাকচুয়ালি কোন ইউনিটে মেজার করে, মোল ফ্র্যাকশনে, এটাই মডিফিকেশন ছিল। তাহলে হেনরিজ কী বলেছিল বলো তো, হেনরিজ বলেছিল যে কোনো কনসেন্ট্রেশন টার্মে তুমি ইউজ করতে পারো। ডেফিনেশন কি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার সলিবিলিটি অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস। তাহলে এস সমান কী হবে বলো, এখানে এস সমান একটা কনস্ট্যান্ট কে এলো ইন্টু পি এলো। তাহলে পি এর ইউনিট কী হতে পারে, তোমার এখানে এস এর ইউনিট কী হতে পারে, এস এর ইউনিট হতে পারে এই সবগুলি, এগুলি সব হবে এস এর ইউনিট, গ্রাম পার লিটারে, মোল পার লিটারে, অ্যাকর্ডিং টু হেনরি, এটাই বলেছিল। স্টেটমেন্টের মধ্যে কোনো প্রবলেম ছিল না, ইউনিটের মধ্যে প্রবলেম ছিল। তারপরে ডাল্টন মডিফাই করে বলছে শুধু একটা জিনিস চেঞ্জ করে দাও, গ্রাম পার লিটার, মোল পার লিটার এই সমস্ত ইউনিট ব্যবহার না করে মোল ফ্র্যাকশন করো, মানে কতটা গ্যাস তোমার লিকুইডের ডিজলভ আছে, নাথিং বাট মোল ফ্র্যাকশন। বোঝা গেল? কোন ইউনিট ব্যবহার করবে, অনলি মোল ফ্র্যাকশন, এটাই। এবার দেখো, তাহলে লিখো
মডিফাইড হেনরিজ ল, মানে অ্যাকচুয়ালি ওটাই আমরা পড়ি। তাহলে লয়ের মধ্যে কিছু চেঞ্জ হয়নি গো, সেম জিনিস, সেম কনসেপ্ট, বুঝলে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার যদি থাকে তোমার, তাহলে কি বলবে বলো? দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস in vapor phase is directly proportional to the mole fraction of gas. এটা কে দিয়েছিল বলো? মডিফাইডটা কে করেছিল? মডিফাইডটা কে করেছিল বলো? মডিফাইডটা করেছিল ডাল্টন। মডিফাইডটা কে করেছিল? ডাল্টনস করেছিল। বুঝে গেল? তাহলে এখানে তুমি নোট করে লিখে রাখতে পারো, কেমন? এটা নোট করে লিখে রাখতে পারো। কি লিখবে? solubility of gas is measured in mole fraction only, in mole fraction only, শুধুমাত্র কাই দ্বারা মেজার করা হয়, অন্য ইউনিট ব্যবহার করা হয় না। তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি দাঁড়াবে বলো? ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দাঁড়াবে বলো বলো পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কাই। এবার দেখো পি সমান কে এইচ ইন্টু কাই। তাহলে ডাল্টন মডিফাই করলো, কেমন? কিন্তু যে কনস্ট্যান্টটা পেলো সেটা হেনরিজ নাম অনুসারেই দিল। বোঝা গেল? কত ভালো মানুষ ছিল, বুঝতে পারলে? হেনরিজ কনস্ট্যান্ট, কেন? ডাল্টন আর হেনরিজ অ্যাকচুয়ালি তোমার সমসাময়িক ছিল, একই টাইমের সায়েন্টিস্ট ওরা দুজনে। তাহলে এটাকে কী বলা হয়েছে বলো? কেইচকে কী ছিল বলো? হেনরিজ কনস্ট্যান্ট বলা হচ্ছে ওটাকে। কী বলা হচ্ছে? হেনরিজ কনস্ট্যান্ট। তাহলে মডিফাই কী করলো? ডাল্টন। কিন্তু এনসিইআরটিতে যে কোনো 11-12 বই কী লেখা থাকবে দেখবে? হেনরিজ ল লেখা থাকবে না। কী লেখা থাকবে? মোল ফ্র্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস আর কি। তাহলে এবার দেখো তোমার স্টেটমেন্টটা কি? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস ইন ভেপার ফেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন দ্য সলিড। এবার এই যে ফর্মুলাটা, এটা নিয়ে কয়েকটা পয়েন্ট আমাদেরকে পড়তে হবে। কী কী পয়েন্ট পড়বে বলো? চেঞ্জ করবে? এটা চেঞ্জ করছি। তাহলে দেখো স্টেটমেন্ট কী দাঁড়ালো আমাদের? আমাদের ফর্মুলা দাঁড়িয়ে গেল পি ইকুয়াল টু কেএইচ ইন্টু কাই। তাহলে ফার্স্টে আমাকে বলো এর গ্রাফ দেখতে কেমন হবে? এর গ্রাফটা কেমন হবে বলো? তাহলে পি সমান কেএইচ ইন্টু এক্স, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো, তাহলে এরকম গ্রাফ হবে, হ্যাঁ কি না? তাহলে স্লোপ কী হবে বলো? হেনরিজ কনস্ট্যান্ট কেএইচ। বোঝা গেল? তাহলে হেনরিজ কনস্ট্যান্ট যে কেএইচ। এবার একটা কনসেপ্ট দেখো ভালো করে, কোনো একটা পার্টিকুলার সলিউশনের যদি কথা বলি, সেই পার্টিকুলার সলিউশনের কিন্তু প্রেশার তো ফিক্স থাকবে না, থাকবে কি থাকবে না? তাহলে অ্যাকচুয়ালি এখানে পি সমান কেএইচ ইন্টু এক্স, তাহলে এটা দেখো কনস্ট্যান্ট, তাহলে ভেরিয়েবল কোনটা তোমার? কেএইচ ইন্টু এক্স। তাহলে কেএইচ যদি বাড়ে তাহলে এক্সের ভ্যালু কমবে না? আর যদি তোমার কেএইচের ভ্যালু যদি কমে তাহলে এক্সের ভ্যালু বাড়বে না? এটুকু বুঝতে অসুবিধা হলো কাউরি? হলো? বুঝতে পারলে কি বললাম? তাহলে হেনরিজ কনস্ট্যান্ট যদি বাড়ে তাহলে মোল ফ্র্যাকশন কি হচ্ছে? কমে যাচ্ছে, তার মানে সলিবিলিটি কমে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখানে নোট করে কি লিখবে বলো? এটা জানো তো কত সোজা কোয়েশ্চেন দিয়েছিল 2024 নিটে একটা, আমি তোমাকে করে দিচ্ছি। কেএইচ যদি বাড়ে তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কমে যাবে গো, অ্যান্ড ভাইসি ভার্সা, মানে উল্টোটাও হতে পারে। বোঝা গেল? এটা এখান থেকে আর একটা পয়েন্ট মনে রাখবে, সেটা হচ্ছে দেখো তাহলে কেএইচ হেনরিজ কনস্ট্যান্ট তোমার সলিবিলিটিকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে কেএইচ কোন কোন তোমার টার্মের উপর ডিপেন্ড করবে? 1 নম্বর টেম্পারেচার, নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, তিনটি বিষয়ের উপর ডিপেন্ড করবে। তাহলে কি হবে বলো? কেএইচ ডিপেন্ড অন 1 নম্বর কি বলো? টেম্পারেচার, 2 নম্বর নেচার অফ গ্যাস অ্যান্ড সলভেন্ট। তাহলে দেখো টেম্পারেচার যদি বাড়ে কেএইচের ভ্যালু বাড়বে না কমবে?
টেম্পারেচার যদি বাড়ে KH এর ভ্যালু বেড়ে যাবে, আর KH এর ভ্যালু বাড়লে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কী হবে, কমে যাবে। হাই টেম্পারেচারে কী হয়, সলিবল হচ্ছে, হাই টেম্পারেচারে সলিবল হচ্ছে না। তাহলে টেম্পারেচার যদি বাড়ে তোমার KH এর ভ্যালু কী হবে, বাড়বে, তাহলে সলিবিলিটি কী হবে বলো, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড কমে যাবে, মানে মোল ফ্র্যাকশন কমে যাবে গো। বুঝতে পারলে? একটা নিটে 2024-এ কীরকম কোয়েশ্চেন দিয়েছিল বলো, 3টে কম্পোনেন্ট দিয়েছে, তাদের KH এর ভ্যালু দিয়েছে, বলছে বলো কোথায় কোনটাতে বেশি সলিবিলিটি বাড়বে। বুঝতে পারলে কী ওরকম কোয়েশ্চেন দিয়েছে? এটুকু বুঝতে পারলে সবাই? ক্লিয়ার হলো? এটা কী পয়েন্ট মনে রাখবে তাহলে বলো? প্রথমে মনে রাখবে আমরা কি পড়ছি, সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। তাহলে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইডে ফার্স্ট মনে রাখবে কি, প্রসেস আমার স্পন্টেনিয়াস না, এক্সোথার্মিক প্রসেস। কেন? গ্যাসের র্যান্ডাম নেচার থাকে, ফোর্স অফ অ্যাট্রাকশন কম হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন কম হওয়ার জন্য সলিবিলিটি কী হবে, কম হবে। সেই জন্য আমরা মনে রাখবো কেন ক্রিটিক্যাল টেম্পারেচার অফ গ্যাস বেশি থাকে, সেই জন্য বন্ড ফর্মেশন করে, টেম্পারেচার যেন কম থাকে, প্রেশার বাড়ালে সলিবিলিটি বাড়বে। তাহলে এই যে প্রেশার বাড়ালে সলিবিলিটি বাড়বে, এটা কোন সায়েন্টিস্ট বলেছিল প্রথম? হেনরি বলেছিল। সেই জন্য ওটাকে বলছি হেনরিজ ল। তাহলে হেনরিজ ল এর স্টেটমেন্ট কি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার বাড়ালে সলিবিলিটি অফ গ্যাস কী হবে, বাড়বে। কিন্তু একটু মডিফাই করা হয়েছে। কি মডিফাই না, হেনরিজ বলেছিল তুমি যে সলিবল করছো গ্যাসটাকে, তার অ্যামাউন্টটাকে যে কোনো কনসেন্ট্রেশন ইউনিটে এক্সপ্রেস করতে পারো, গ্রাম পার লিটার, মোল পার লিটার, মোল ফ্র্যাকশনও করতে পারো, সমস্ত ধরনের ইউনিটে তুমি করতে পারো। তারপরে ডাল্টনস এসে বলে না, শুধুমাত্র মোল ফ্র্যাকশনে। তার ডেফিনেশন কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেল। ডেফিনেশন চেঞ্জ হয়ে গেল মানে জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে গেল। ইউনিটটা কীরকমভাবে চেঞ্জ হলো, যে মোল ফ্র্যাকশন, কতটা মোল ফ্র্যাকশন ডিজলভ হয়েছে সেটা কার উপর প্রপোর্শনাল, পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাস, পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস। ভেপার প্রেশারটা এক্ষণে পড়বে, পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাসের উপরে প্রপোর্শনাল। তারপরে এটা আমরা ফর্মুলা পেলাম, P = KH × X। গ্রাফটা দেখলাম, আর দেখলাম যে KH এর ভ্যালু বাড়লে সলিবিলিটি অফ গ্যাস কী হচ্ছে, কমে যাচ্ছে, কমে যাচ্ছে। যদি বলে পার্শিয়াল ভেপার প্রেশার অফ দ্য গ্যাস বেড়ে গেছে, তাহলে সলিবিলিটি বাড়বে না কমবে, বাড়বে। বাড়বে কি বাড়বে না, বাড়বে। তাহলে এখান থেকে জেনারেলি এই কোয়েশ্চেনটা দিয়েছিল, তো 2024-এ দেখো এই কোয়েশ্চেনটা দিয়েছিল, এইরকম কোয়েশ্চেন দেবে তোমাকে। কী হলো বলো, লিখনি? ধরো A, B, C এই 3টে গ্যাস, কেমন দিয়ে বললাম এর KH ভ্যালু হচ্ছে 100, কোন ইউনিটে বলো, বার ইউনিটে। এটা হচ্ছে 100 × 10⁻³ আর এটা হচ্ছে 100 × 10⁻⁶। বলো কোনটার বেশি সলিবিলিটি হবে, সলিবিলিটি অর্ডার বলো, সলিবিলিটি অর্ডার বলো। হ্যাঁ, তাহলে বলো কোনটা হবে, C, তারপরে B, তারপরে A। এরকম বাচ্চা বাচ্চা প্রবলেম দেবে, পারবে না করতে? সেকেন্ড কোয়েশ্চেন ধরো এরকম দিতে পারো তোমাকে, বললো A, B, C দিয়ে বলছে ধরো এদের ভেপার প্রেশার দিয়েছে, এদের ভেপার প্রেশার দিয়েছে কেমন, ধরো বার ইউনিটে দিয়েছে, দিয়ে বলছে দেখো এটা 10 বার, এটা 5 বার, এটা 3 বার। তাহলে বলো কোনটা এদের সলিবিলিটি অর্ডার কী হবে বলো, বলে ফেলো সলিবিলিটি অর্ডার। দেখো প্রেশার যদি বাড়ে, P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, X। তাহলে X মানেই তো সলিবিলিটি, X মানে কি কতটা গ্যাস ডিজলভ আছে। তাহলে কোনটা বেশি সলিবল হবে গো, A, B, C। বোঝা যাচ্ছে সবার? ইজি লাগছে তো? সমস্যা হচ্ছে কাউরি? একদম। তাহলে আমাদের এই টপিকটা শেষ হলো। এখানে আর খুব ইজি প্রবলেম পড়বে এখান থেকে, এর বাইরে প্রবলেম তোমাকে দেবে না। দুটো ইউনিট তোমাকে দুটো ডেটা দিয়ে দেবে, একটা বের করতে দিতে পারে, বা গ্রাফ দিতে পারে, বা KH এর ভ্যালু বাড়লে কমলে এরকম দিতে পারে। এবার এখানকার অ্যাপ্লিকেশান একটু পড়ে রাখো, অ্যাপ্লিকেশানটা আমি বলে দিচ্ছি। দেখবে যদি আমরা যদি ধরো হিমালয়ে যাই বা দার্জিলিং, সিকিমে যদি যাই, তাহলে দেখবে আমাদের ব্রিদিং ইস্যু হবে। লাদাখে চলে গেলাম হঠাৎ করে, তাহলে কী হবে, একটু ব্রিদিং ইস্যু হবে, মনে হবে অক্সিজেন পাচ্ছি না, তাই মনে হবে। কেন মনে হয় বলো তো? তার কারণ এবার লিখো, আমি বলে দিচ্ছি, একটা পয়েন্ট বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন বলে লিখো। কি লিখবে বলো, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অফ হেনরিজ ল। তাহলে অ্যাপ্লিকেশন কি বলো, কি বললাম দেখো, যদি আমরা হাই অল্টিটিউডে যাই, কোথায় যাই,
হাই অল্টিটিউডে যদি, তার মানে লিখলাম ধরো হাইট বেড়ে গেল, তাহলে প্রেশার কী হবে বলো, অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে যাবে। তাহলে এক্স অফ O2 ইন ব্লাড কী হবে, প্রেশার কমলে অক্সিজেনের সলিবিলিটি ইন ব্লাড কী হবে, কমে যাবে। তাহলে যখনই অক্সিজেন কমে যাবে তোমার ব্লাডে, তখন ব্রেনের ফাংশন ঠিকঠাক হবে, ব্রেনের ফাংশন ঠিকঠাক হবে না, কাজ করতে পারবে না তুমি। তার মানে এখানে কি হবে, জিনিসটাকে বলা হচ্ছে এখানে ফাংশন অফ ব্রেন কি হবে, কমে যাবে। তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে, গন্ডগোল করবে, সাময়িকভাবে পাগল হয়ে যাবে তুমি, বুঝতে পারলে কি? বলো বলো, কিছুক্ষণ মানে অ্যাডজাস্ট হতে সময় লাগবে, বুঝতে পারলে? তো বায়োলজি তো ভালো করবে আমার থেকে, তাহলে অ্যাডজাস্ট হতে সময়টা হঠাৎ করে গেলে তাদের হয়, ফার্স্ট টাইম যারা গেছে তাদের সমস্যাটা হবে, বুঝতে পারলে? তাহলে কী হবে বলো, ফাংশন ইন ব্রেন এটা ড্যামেজ হবে, তখন সেটাকে কী বলে, অ্যানক্সিয়া বলে। কী বলে বলো সেটাকে, অ্যানক্সিয়া বলছে। এনসিইআরটিতে একবার করে পড়ে নেবে তোমরা। তাহলে ব্রেন যদি ঠিকঠাক করে ফাংশন করতে না পারছে, তার মানে কি, সলিবিলিটি অফ অক্সিজেন কম আছে, সেই জন্য কী হয়, হাইড্রেটেড হতে হয়, বেশি পরিমাণ জল খেতে হয়। সেকেন্ড দেখবে একটা পয়েন্ট বলছি, অনেকেই দেখবে স্কুবা ড্রাইভে যায়, যায় কি যায় না বলো? দেখবে একটা কিট পরে, ড্রেস পরে সমুদ্রের নিচে চলে যায়, যায় কি যায় না? তখন জানো তো তাদের মধ্যে যে অক্সিজেনটা থাকে না, ওর মধ্যে হিলিয়াম নাইট্রোজেন মেশানো থাকে। যে অক্সিজেনটা নেই তার সঙ্গে কি থাকে, হিলিয়াম থাকে আর কিছুটা নাইট্রোজেনও থাকে। মানে তাদের পার্সেন্টেজ হচ্ছে মোটামুটি, ধরো আমি যদি বলি 10% মতো হিলিয়াম থাকে, বাকি 50% মতো নাইট্রোজেন থাকে, আর বাকিটা কি থাকে, 30% প্লাস O2 থাকবে। কেন হচ্ছে জিনিসটা দেখো ভালো করে বোঝো। তুমি স্কুবা ড্রাইভে করে কিট পরে 1 কিলোমিটার নিচে সমুদ্রে চলে গেলে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার কী হবে, ওটা তো থাকবেই, বাড়বে বলতে অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়বে। কেন বাড়ছে, ওখানে 2 ধরনের প্রেশার কাজ করছে, হাইড্রোলাইটিক প্রেশার প্লাস অ্যাটমসফিয়ারিক প্রেশার। তার মানে ওভারঅল প্রেশার কী হবে, বেড়ে যাবে। তার মানে বলতে চাইছে যখনই তুমি হাইট কমছে তখন প্রেশার কী হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। তার মানে এক্স অফ O2 কী হচ্ছে বলো, ইন ব্লাড বেড়ে যাচ্ছে। তার মানে তোমার ব্রেন ঠিকঠাক করে ভালো করে ফাংশন করবে, তখন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এবার যখন তুমি নিচ থেকে উপরে উঠবে, তখন তোমার একটু একটু শরীর খারাপ হবে। কেন হবে, যখনই তুমি ল্যান্ডে আসবে, হঠাৎ করে ল্যান্ডে চলে আসছে, ধরো প্রেশার অনেকটা ফল করলো, তখন অক্সিজেন তো আর সলিবল হবে না, না অক্সিজেন সলিবল হবে, তখন অক্সিজেনটা কী করবে, বাইরে আসার চেষ্টা করবে। তখন তোমার আর্টারি ভেনের উপরে কী করবে, প্রেশার দেবে। তখন যে ওই যে আর্টারি ভেনের উপর যে প্রেশার দিচ্ছে ওটাকে বেন্ডস বলা হয়। ওটাকে কী বলা হয়, বেন্ডস বলা হয়, ওটাকে বলা হয় বেন্ডস। সেই জন্য কী করা হয় দেখো, ওর মধ্যে হিলিয়াম আর নাইট্রোজেন ইনার্ট গ্যাস অ্যাড করা হয়েছে। কেন অ্যাড করা হয়েছে জানো তো? তার কারণ রেট অফ ইফিউশন বলে একটা টপিক পড়েছিলে, সেটা কার উপর ডিপেন্ড করে, মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে রেট অফ ইফিউশন বাড়া মানে কি, বেরিয়ে আসবে তাড়াতাড়ি। তাহলে যার মোলার মাস কম তার রেট অফ ইফিউশন কী হবে, বেশি। তাহলে অক্সিজেন বেরোতে পারছে না, তো কী হয়েছে, প্রেশারটা কে রিলিজ করে দেবে, হিলিয়াম নাইট্রোজেন রিলিজ করে দেবে, বুঝলে? তাহলে হিলিয়াম নাইট্রোজেনটা বেরিয়ে যাওয়ার মাধ্যমে কী করবে, তুমি স্টেবল কন্ডিশনে আসবে। আর যদি হিলিয়াম আর নাইট্রোজেন না থাকতো, তাহলে অক্সিজেনটা কী করতো, তোমার ভেন আর্টারির উপরে প্রেশার ক্রিয়েট করতো, তাহলে প্রবলেম হতো, বুঝতে পারলে? হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাবে। এগুলি হচ্ছে এর অ্যাপ্লিকেশন, বুঝতে পারলে কী বললাম? এর ড্রব্যাক কী বলো, হেনরিজ ল এর ড্রব্যাক বলো দেখি, ড্রব্যাক অফ হেনরিজ ল, ড্রব্যাক অফ হেনরিজ ল কী কী বলো, তোমরা অলরেডি পড়ে নিয়েছো, বলো। প্রেশার বলো বলো, তারপর টেম্পারেচার বলবে, তার মানে ইট ইজ ইনভ্যালিড অ্যাট হাই টেম্পারেচার। হেনরিজ ল কাজই করবে না, টেম্পারেচার বেশি হলে কাজ করবে, এক্সোথার্মিক প্রসেস, সলিবিলিটি হবেই না, সলিউশনই তৈরি হবে না। বোঝা গেল কি বললাম? আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাট ভেরি ভেরি হাই টেম্পারেচার, অ্যাট ভেরি ভেরি হাই টেম্পারেচার না, ভেরি ভেরি হাই প্রেশার যদি হয় তোমার, তাহলে সলিউশন কি হবে, সলিউশন হবে না, তখন ইনভ্যালিড হবে। তাহলে খুব হাই প্রেশারে কি হয়, ইনভ্যালিড হয়ে যায়। আর 3 নম্বর পয়েন্ট মনে রাখবে, নো ডিসোসিয়েশন
or association of gas in liquid। তোমার গ্যাস লিকুইডে গিয়ে যদি বন্ড অ্যাসোসিয়েশন হয়ে যায়, ডাইমার ফর্ম করে বা ভেঙে যদি যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে কোনো ধরনের অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন যাতে না হয়। বুঝতে পারলে কি বললাম? এইগুলি হচ্ছে বেসিক ড্রব্যাক। তাহলে সমস্ত ধরনের গ্যাসকে নিয়ে তুমি কাজ করতে পারবে হেনরিস ল? সমস্ত ধরনের গ্যাসকে নিয়ে তুমি কাজ করতে পারবে না। বুঝতে পারলে? তাহলে এই গেল হেনরিস ল, মানে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। এবার আমরা কি পড়ব? লিকুইড লিকুইড, তার মানে সলিউটও তোমার লিকুইড, সলভেন্টও তোমার লিকুইড, দিয়ে লিকুইড সলিউশন হবে। সেখানে একটা ল পড়বে, রাউলস ল। বোঝা গেল কি বললাম? এবার একটু দেখো ভালো করে, কোনটা বলো? নাম্বার হাই প্রেশার, যদি খুব প্রেশার যদি বাড়িয়ে দাও, তোমার সলিউশনই তৈরি হবে না। বুঝতে পারলে? তোমার সলিউশনই হবে না। যদি সলিউশনই না হয়, তাহলে তুমি কিভাবে ল, তোমার ল এলিজিবল হবে বলো, অ্যাপ্লিকেবল হবে বলো? প্রেশার খুব বেড়ে গেলে তোমার সলিউশনই থাকবে না। বোঝা গেল কি বললাম? অ্যাটমসফিরিক প্রেশারের থেকে যদি বেশি প্রেশার হয়ে যায়, তাহলে হবে বয়েলিং স্টার্ট হয়ে যাবে তখন। বোঝা গেল কি বললাম? তখন ভেপার প্রেশারের কনসেপ্ট থাকে না। যখনই তোমার প্রেশার বেড়ে অ্যাটমসফিরিক প্রেশারের থেকে বেড়ে যাবে, তখন বয়েলিং হয়ে যাবে, বয়েলিং স্টার্ট হবে, তখন তোমার এই ধরনের ল ভ্যালিড থাকবে না। সেকেন্ড দেখো, 3 নম্বর এবার হেডিং দাও। 3 নম্বরটা কি বলো? 3 নম্বরটা হচ্ছে এদেরকে মিলে তুমি সলিউশন করো। তাহলে সলিউশনটা কি হবে? লিকুইডই হবে তোমার। এর আগে তোমাকে একটা বিষয় তোমাকে পড়তে হবে, একটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে ভেপার প্রেশার। তাহলে আমরা সলিবিলিটি পড়ছি, কোন সলিউশন বানাচ্ছি? লিকুইড সলিউশন। একটা টপিক শেষ হয়েছে, সেকেন্ড টপিক শেষ হয়েছে, থার্ড টপিক। এই থার্ড টপিক পড়ার আগে তুমি কি পড়বে বলো? থার্ড টপিক পড়ার আগে তুমি পড়বে ভেপার প্রেশার। তাহলে মজা পাচ্ছ? ভাল লাগছে না বোর লাগছে? একবারে বোর লাগছে না তো? এবার ভেপার প্রেশারের ডেফিনেশন বলো। ভেপার প্রেশারের ডেফিনেশন, হ্যাঁ ঠিক আছে। দেখো, ধরো এটা একটা পিওর সলভেন্ট। হ্যাঁ, এটা একটা পিওর সলভেন্ট। ধরো এ, এটা একটা সলভেন্ট আছে যেটার নাম হচ্ছে এ, বা এটাকে ওয়াটারের মতো করে ট্রিট করতে পারো। কেমন? তাহলে দেখো একবার এদিকে তাকাও, এই হাসে না। তাহলে এখানে এই যে ওয়াটার মলিকুল, ধরো এটা ওয়াটার, তাহলে এখানে যে ওয়াটার মলিকুলগুলি রয়েছে, এই যে লেয়ারের মধ্যে যে ওয়াটার মলিকুলগুলি রয়েছে, এখানে যে ওয়াটার মলিকুলগুলি রয়েছে, সেগুলিকে কি ওয়াটার মলিকুল বলবে গো? এখানে যে ওয়াটার মলিকুলগুলো আছে সেগুলোকে কি বলবে? কি হলো? এই ঝগড়া করে, ও দেখতে পাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানকার এই যে তুমি ওয়াটার মলিকুলগুলো দেখছো, এটাকে কি বলবে বলো? সারফেস ওয়াটার মলিকুল বলবে। কি বলবে বলো? সারফেস মলিকুল। যদি এটা একটা সলভেন্ট হয়, তাহলে একদম ফার্স্ট লেয়ারের উপরে যে মলিকুলগুলি আছে সেগুলিকে কি বলবে? সারফেস মলিকুল। বুঝতে পারলে? আর এখানে যে মলিকুলগুলি আছে সেগুলিকে কি বলবে বলো? এখানে যে মলিকুলগুলি আছে তখন তাকে কি বলবে? এগুলিও লিকুইডে, তার নাম হচ্ছে বাল্ক মলিকুল। কেন? বাল্কের মধ্যে আছে, একদম ডিপ ইন দ্য সলিউশন আছে। তাহলে এগুলিকে আমরা কি বলবো বলো? এটার নাম হচ্ছে আমাদের বলো সারফেস মলিকুল। আর এই ইয়েলো কালিতে যেটা দেখাচ্ছে সেটার নাম কি বলো? বাল্ক মলিকুল। এই বুঝতে পারলে কি বললাম? লিকুইড সারফেসের একদম আপার লেয়ার মিনিসকাসের মধ্যে যে মলিকুলগুলি থাকবে তার নাম কি? সারফেস মলিকুল। আর ডিপ ইন দ্য সলিউশন যেটা হবে তার নাম কি? বাল্ক মলিকুল। মানে ভেরি সিম্পল, একদম ফার্স্ট লেয়ারের মধ্যে যে মলিকুলগুলি আছে এগুলো কি? সারফেস মলিকুল। আর এখানে যে ওয়াটার মলিকুলগুলি আছে সেগুলি বাল্ক। বোঝা গেল? এই দুটো ওয়াটার মলিকুলের নেচার কি এক না আলাদা? কেন আলাদা হচ্ছে বলো? ধরো তুমি মনে মনে ভাবো, বলো এনার্জি ডিফারেন্স আছে। কেন আছে? ধরো এটা একটা জল মলিকুল বা এটা একটা লিকুইড সলভেন্ট এ, তার চারিদিকে জল আছে। বাল্কে যে একটা জল থাকবে তার চারিদিকে কি থাকবে? জল। তার মানে জিনিসটা হচ্ছে এরকম। তার মানে কনসেপ্টটা হচ্ছে একটা জল যদি এখানে থাকে, এখানে জল, বুঝতে পারলে? তার চারিদিকে কি আছে বলো? জল আছে।
তাহলে ওভারঅল ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? এই ওভারঅল ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে? ওভারঅল ফোর্স অফ অ্যাট্রাকশন হবে 0। তাহলে বাল্কে যে মলিকুলগুলি আছে ভালো করে বোঝার চেষ্টা করো। এইখানে যদি একটা জল মলিকুলকে আমি কনসিডার করি, তার চারিদিকে জলই আছে, তাহলে একটা জল অন্য জলের সঙ্গে ইন্টারাকশন করছে, তার আর একটা জল ইন্টারাকশন করছে, ওভারঅল নেট যদি ইন্টারাকশন ধরি সেটা কি হবে? 0 হবে। নেট ইন্টারাকশন কি হবে? 0 হবে। তাহলে বাল্ক মলিকুলের মধ্যে নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কত বলো? 0। তার মানে এরা খুব শান্ত মলিকুল। এরা কি মলিকুল? শান্ত মলিকুল। মানে এদের কোনো কাইনেটিক এনার্জি নেই। বুঝতে পারলে? এদের কাইনেটিক এনার্জি আছে? এদের কোনো কাইনেটিক এনার্জি নেই। তার মানে ভেরি লো কাইনেটিক এনার্জি। এদের কি বলো? লো কাইনেটিক এনার্জি। মানে এটা কুড়ে মলিকুল, বুঝলে? হ্যাঁ, এরা হচ্ছে কুড়ে মলিকুল। আমি যেমন আছে তেমনই থাকবো, আবার কোনো পরিবর্তনের দরকার নেই। বুঝতে পারলে? আর এই যে সারফেস লেয়ারের মধ্যে যে ওয়াটার মলিকুলগুলি আছে এরা এনার্জেটিক। এরা এনার্জেটিক কেন বলো? দেখো, এই সারফেস ওয়াটার মলিকুল যেগুলি থাকবে তার নিচের লেয়ারে কি আছে বলো? সব জল। আর উপরের লেয়ারে কি আছে? এয়ার। তাহলে নেট ইন্টারাকশন বা নেট ফোর্স অফ অ্যাট্রাকশন 0 হবে? তাহলে সারফেস মলিকুলের নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কখনো 0 হবে না। তাহলে এখানে যে মলিকুলগুলি আছে তার নেট ফোর্স অফ অ্যাট্রাকশন কি হবে বলো? নট ইকুয়াল টু 0। তার মানে ভেরি হাই কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি বেশি থাকা মানে কি? ছুটে বেড়াবে, তার মানে সিস্টেম থেকে অটোমেটিক বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তার মানে ভ্যাপোরাইজ হবে, ইভাপোরেশন হবে। তাহলে যখনই ইভাপোরেশন হবে তখন সারফেস মলিকুল কি করবে? সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এবার তুমি এই যে সিস্টেমটা নিয়েছো সেটা কি সিস্টেম? ওপেন সিস্টেম। তার মানে তুমি যদি ওপেন সিস্টেম নাও তাহলে তোমার সারফেস থেকে অটোমেটিক্যালি আস্তে আস্তে ইভাপোরেশন হয়ে হয়ে কি হবে? ওয়াটার মলিকুলগুলি বেরিয়ে যাবে। তাহলে সিস্টেম যদি ওপেন সিস্টেম হয়, কি সিস্টেম বলো? ওপেন সিস্টেম, তাহলে নো কনসেপ্ট অফ ভেপার প্রেশার। ওপেন সিস্টেমে ভেপার প্রেশারের কোনো কনসেপ্ট থাকবে না, তার কারণে ইভাপোরেশন হয়ে সিস্টেম থেকে মলিকুল তো বেরিয়ে যাচ্ছে ভেপার হয়ে, বাইরে আর আসছে না, বাইরে চলে গেল, মানে ভিতরে আর এন্ট্রি করার কোনো ব্যবস্থা নেই। তাহলে ওপেন সিস্টেমে ভেপার প্রেশারের কোনো গল্প নেই। কিন্তু তুমি মনে মনে ভাবো একবার, এই সিস্টেমটাকে অ্যাজিউম করো যে এখানে এই যে আছে এটা, তাহলে এখানে কি আছে? ধরো এখানে তোমার লিকুইড মলিকুলগুলো আছে, হলো। এবার যখনই লিকুইড মলিকুল রেট অফ ইভাপোরেশন যখন হবে তখন কি হবে? এই যে ফাঁকা জায়গা এখানে ভেপার ফর্মে থাকবে, এগুলি ভেপার ফর্মে পাবে। তুমি পাবে কি পাবে না বলো? ভেপার ফর্মে পাবে। তারপরে এখানেও কি হবে? এটা কি সিস্টেম? এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। এটা হচ্ছে আমার ক্লোজ সিস্টেম। তাহলে এই ক্লোজ সিস্টেমে কি হবে? এখান থেকে সারফেস মলিকুলগুলি যেগুলি থাকবে সেগুলি আস্তে আস্তে ইভাপোরেশন শুরু করবে, আর এই যে কন্টেনার তার সারফেসে স্ট্রাইক করবে, বেরোবার কোনো অপশান নেই। তার মানে কনডেনসেশন শুরু হবে। তখন কি শুরু হবে? কনডেনসেশন শুরু হবে। তাহলে ইভাপোরেশনও হবে, কনডেনসেশনও হবে। তার মানে একটু বাদেই কি হবে? ইকুইলিব্রিয়াম মেনটেন করবে। তাহলে ক্লোজ সিস্টেমে কি হবে বলো? ক্লোজ সিস্টেমে একই সঙ্গে দুটো ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে বলো? রেট অফ ইভাপোরেশনে যেমন হবে, কিছুক্ষণ বাদে কি হবে? রেট অফ কনডেনসেশন। দুটোই কি হবে? সমান হবে। তার মানে এখানে লিকুইড আর ভেপারের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে গো। এই যখনই লিকুইড আর ভেপারের মধ্যে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে তখন কি হবে বলো? তখন কিছু মলিকুল আবার যখন ইভাপোরেট করবে, কনডেনসেশন হবে, তখন ওই যে কনডেন্স মলিকুল, মানে ওই যে লিকুইড ফর্মে আছে, ওটা লিকুইড সারফেসের উপরে যে প্রেশার দেবে সেটাকেই বলবো ভেপার প্রেশার। সেটাকে কি বলবো? ভেপার প্রেশার। তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করলো, ইভাপোরেশনও ঘটছে, কনডেনসেশনও ঘটছে, ইভাপোরেশনও ঘটছে, কনডেনসেশনও ঘটছে। যখন ব্যাক করছে আর কি, তখন লিকুইড সারফেসের উপরে তো প্রেশার দেবে কি দেবে না? তাহলে ওই যে লিকুইড সারফেস, ওই যে লিকুইড মলিকুল যে প্রেশারটা ফিল করছে, সেই প্রেশারটাই কি প্রেশার? ভেপার প্রেশার। তাহলে ডেফিনেশন কি হলো? একটা ক্লোজ সিস্টেম হতে হবে, ইকুইলিব্রিয়াম মেনটেন হতে হবে, আর যখনই প্রেশার ফর ভেপারটা হলো, সেই ভেপারটা কার? ওই লিকুইডটা। ওই ভেপারটা যে প্রেশার ক্রিয়েট করছে অন দ্য সারফেস অফ দ্য লিকুইড,
সেই প্রেশারটাকে কি বলবে? ভেপার প্রেশার। বোঝা গেল? তাহলে ভেপার প্রেশারের ডেফিনেশন কী হবে বলো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য প্রেশার exerted by the vapor of the liquid molecule if the system is in equilibrium. সিস্টেম কি থাকতে হবে? ইকুইলিব্রিয়ামে থাকতে হবে অ্যান্ড অলসো প্রেজেন্ট ইন ক্লোজ সিস্টেম। তাছাড়া হবে না। তাহলে ক্লোজ সিস্টেম হতে হবে, রেট অফ ইভাপোরেশন সমান রেট অফ কনডেনসেশন হতে হবে, তারপর লিকুইড সারফেসের উপরে ওই যে ভেপার মলিকুল আছে সে যে প্রেশারটা দেবে সেটাকেই বলবে ভেপার প্রেশার। বোঝা গেল? তাহলে অতটা সিম্পল ডেফিনেশন নয়, অনেক কিছু এখানে কনসেপ্ট আছে। তাহলে ভেপার প্রেশারের ডেফিনেশন লিখো এখানে। দেখতে পাচ্ছ কি লিখলাম বলো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ভেপার অফ দ্য লিকুইড অন দ্য সারফেস অফ দ্য লিকুইড অ্যাট ইকুইলিব্রিয়াম ইন এ ক্লোজ সিস্টেম, তবেই তাকে কি বলবে? ভেপার প্রেশার। বুঝতে পারলে? কী করে হবে বলো? ওপেন সিস্টেমে দেখো কি হচ্ছে, প্রথমে ইভাপোরেশন ঘটছে, যে পাত্রের যে সারফেস আছে সেখানে স্ট্রাইক করছে, মানে বেরোতে পারছে না। বেরোতে পারবে? তারপরে কি হবে? কি করে বেরোতে পারবে? তুমি চিপি লাগিয়ে দিয়েছো, ক্লোজ করে দিয়েছো সিস্টেম, ভেপার কী করে বেরোবে? বেরোবে তখন এনার্জি লুজ করে ও কোথায় যাবে? লিকুইড হবে। তাহলে ওই যে লিকুইড হচ্ছে তোমার, ওই লিকুইডটা যখন ড্রপ করে তোমার সারফেসের উপরে যে প্রেশারটা দিচ্ছে, কোন সারফেসের উপরে? ওই লিকুইডটার উপরে, তখন সেই প্রেশারটাকে বলে ভেপার প্রেশার। তাহলে তুমি যে লিকুইড মলিকুলটা রেখেছো, ওই লিকুইড মলিকুলটা কতটা প্রেশার ফিল করছে সেটা হচ্ছে ভেপার প্রেশার। বুঝলে না? বুঝলে না? প্রথমে ইভাপোরেশন গেল, তারপরে আস্তে আস্তে কনডেনসেশন হলো। তাহলে কনডেনসেশন হওয়ার পর তো ওটা আলটিমেট সে লিকুইডই হবে। তাহলে ওই লিকুইডটা ড্রপ করে যখনই তোমার সারফেসের মধ্যে পড়বে, ওই যে সারফেসের মধ্যে মলিকুলগুলো আছে ও কতটা প্রেশার ফিল করছে। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? সেটা হচ্ছে ওই লিকুইডটার ভেপার প্রেশার। তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করলে না হলে হবে? ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে, ক্লোজ সিস্টেম হতে হবে, এত কিছু বইয়ের মধ্যে লেখা থাকবে না, লেখা থাকবে শর্ট ফর্মে লেখা থাকবে, বুঝতে পারবে না। বোঝা গেলে কি বললাম? তাহলে এবার দেখো, তাহলে আমি ধরো বললাম তোমাকে, কনসেপ্টটা গেল মাথায় না গেল না? বলো একবার ভালো করে। ধরো এখানে লিকুইড এ আছে, তাহলে লিকুইড এর ভেপার প্রেশারকে আমরা কিভাবে লিখবো জানো তো? পি নট এ। তাহলে এটা কি মিনিং? এটার মিনিং হচ্ছে ভেপার প্রেশার, ভালো করে বোঝার চেষ্টা করো, ভেপার প্রেশার অফ পিওর লিকুইড এ। তার মানে এটা বলতে চাইছে ওই লিকুইডের মধ্যে নট যখনই থাকবে, তার মানে কি ওই সলভেন্টের মধ্যে বা ওই লিকুইডের মধ্যে দ্বিতীয় কিছু আর নেই, ওটা পিওর একদম। ধরো বললাম ওয়াটারের ভেপার প্রেশার, তাহলে পি নট অফ ওয়াটার, ওয়াটারের মধ্যে আর কিছু নেই, অন্য কোনো লিকুইড বা অন্য কোনো গ্যাস, অন্য কোনো সলিউড কিচ্ছু অ্যাড করেনি, বা অন্য কোনো ধরনের সলিউশন বা সলিড ওখানে নেই। পি নট এ মানে হচ্ছে পিওর ফর্মে কত ভেপার প্রেশার, পিওর ফর্মে একদম। তাহলে প্রত্যেকটা সলভেন্ট মলিকুলের, প্রত্যেকটা লিকুইড মলিকুলের তুমি আলাদা আলাদা করে একটা পি নট ভ্যালু পাবে। পিওর স্টেটে ভেপার প্রেশার পাবে কি পাবে না? পাবে। সেটা তার ইন্ডিভিজুয়াল ভেপার প্রেশার হবে। ধরো ওয়াটারের পি নট এ, ওটা বেঞ্জিনের সঙ্গে ম্যাচ করবে? বেঞ্জিনের টলেনের সঙ্গে ম্যাচ করবে? ইথানলের মিথানলের সঙ্গে ম্যাচ করবে? করবে না। তাহলে একটা পিওর লিকুইড বা পিওর সলভেন্টের ভেপার প্রেশার অন্য কোনো সলভেন্ট বা লিকুইডের সঙ্গে ম্যাচ করবে না, তার কারণ ওটা তার ইন্ডিভিজুয়াল প্রপার্টিস ভাই, কেন ম্যাচ করবে? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বুঝতে পারছো তো? আজ তোমাদের পড়াতে একটু মুড কম, বোঝা যাচ্ছে আজ মুড কম না? মাঝে মধ্যে পড়তে ভালো লাগবে না, দেখবে মাঝে মধ্যে কী হয়, পড়তে ভালো লাগে। প্রতিদিন 7 দিনই কার পড়তে ভালো লাগে? কার ভালো লাগে 7 দিন পড়তে? 7 দিন যদি পড়তে কারোর ভালো না লাগে এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নেই। 7 দিনই যদি পড়তে ভালো লাগে এটা অস্বাভাবিক, বুঝতে পারলে? সপ্তাহে 1 দিন একটু ল্যাদ খাওয়া যেতেই পারে, বুঝতে পারলে? 1 দিন এমন ল্যাদ খাবে যেন তৃতীয় দিনে যে পড়াটা পড়বে ওটা যেন পারফেক্ট হয়, বেটার হবে, বুঝতে পারলে? তখন মনের মধ্যে তোমার ভয় ঢুকবে। কীরকম ভয় ঢুকবে? এই তো আমি 1 দিন পড়লাম না, 1 দিনের জায়গায় 2 দিনও হতে পারে, পরপর 2 দিন পড়লে না, 1 দিন এমনি পড়লে না, 1 দিন সিনেমা দেখতে গেলে, 1 দিন বন্ধুর বাড়ি গেলে, তখন মনের মধ্যে দেখবি ভয় ঢুকে গেছে। 3 দিন পড়িনি, এবার আমাকে কী করতে হবে? কম্পেনসেট করতে হবে বাকি পড়াটা, তখন দেখবি এফিসিয়েন্সি ভালো হবে। কতটা বই নিয়ে পড়ে আছো সেটা ম্যাটার করে না, কতটা পড়লে ঠিকঠাক সেটা ম্যাটার করে। এফিসিয়েন্সি
বেশি ম্যাটার করে, বুঝতে পারলে? অ্যাকিউরেসি ম্যাটার করে। সারাদিন বই নিয়ে বসে আছি আর বিবেকানন্দ অন্য কিছু ভাবছি, তাহলে কী করে হবে? বুঝতে পারলে কি বললাম? ক্লাসে যেটাই পড়াবে যে স্যার, ক্লাসটা একটু মন লাগিয়ে করবে, লিখে নেবে খাতার মধ্যে। তুমি যদি ছোট করে নিজের মতো করে নোট বানাতে পারো, ওটা অনেক বেশি ইফেক্টিভ বই পড়া থেকে, অনেক বেশি। তুমি সেম যে তুমি তো ভিডিও পেয়ে যাচ্ছ, আবার দেখতে হবে, কিন্তু ক্লাসের পড়াটাই তুমি যদি 3 মাস বাদে দেখো, দেখবে অনেক কিছু পড়া তুমি অটোমেটিক্যালি, ক্লাসটা যদি ঠিকঠাক করে থাকো, তুমি মনে পড়ে যাবে তোমার যে এটা এই টাইমে এরকম বলেছিল, এটা এরকম বলেছিল, এটা মানে এটা ছিল। সব সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবের ক্ষেত্রে। তাহলে কি বললাম বলো? তাহলে এই পি নট, নট লেখা থাকা মানে কি গো? নট লেখা থাকা মানে ওটা পিওর ফর্মের কথা বলা হচ্ছে, বোঝা গেল? পিওর ফর্মের। এবার আমাকে বলো ভেপার প্রেশার কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে বলো? কোন কোন ফ্যাক্টরের উপর ভেপার প্রেশার ডিপেন্ড করবে বলো? টেম্পারেচার, আর ঠিকই বলেছো তোমরা, কিন্তু একটু ডেপলি বলতে হবে, একটু ডেপথে বলতে হবে। বলো, দেখো আমি এই পয়েন্টটা লিখছি, এখানে নোট করে নিচে লিখবে তোমরা, হ্যাঁ এটা নিচে লিখবে যে ভেপার প্রেশার, এটা কাজের, এই যে পয়েন্টটা লিখলে না, এবার দেখো এই যে পয়েন্টটা লিখলাম এটার সাথে সবাই এগ্রি, এই পয়েন্টটা যেটা লিখলাম এটার সাথে সবাই এগ্রি করছে বলো? এগ্রি করছে না? বলো বলো। ভেপার প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল টু ফোর্স অফ অ্যাট্রাকশন। মানে তুমি ধরো একটা লিকুইড, যে মলিকুলটা নিয়েছো সেই মলিকুলটা যদি ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি হয়, তাহলে ভেপার প্রেশার কী হবে? কম হবে। ও স্টেবল, নিচে থাকার চেষ্টা করবে, বাল্কে থাকার চেষ্টা করবে, তার মানে কাইনেটিক এনার্জি কম, তার মানে ভেপার প্রেশার কম। তাহলে ভেপার প্রেশার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে বলো? 1 নম্বর হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। টেম্পারেচার বাড়লে ভেপার প্রেশার কী হবে? বাড়বে। 2 নম্বর নেচার অফ সলভেন্ট। তারপরে এখানে কি বললে? ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে ভেপার প্রেশার কী হবে? কমবে। ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বাড়ে ভেপার প্রেশার কী হবে? কমবে। এবার এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেশার কী হবে? বাড়বে। ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে ভেপার প্রেশার কী হবে? কমে যাবে। ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে ভেপার প্রেশার কী হবে? কমবে। এবার এক্সাম্পল দেখো, লিখলে এটা লিখলে, এখন আমরা রাউলস ল পড়িনি, পড়তে হবে, অনেক দিন আছে। দেখো চেঞ্জ করছে, হ্যাঁ এই দেখো, এই দেখে দেখো, এবার বলো এদের ভেপার প্রেশারের অর্ডার বলো। তাহলে বলো এদের ভেপার প্রেশারের অর্ডার কী হবে? জলের ভেপার প্রেশার বেশি হবে না অ্যালকোহলের বেশি হবে? দেখো জলের কটা হাইড্রোজেন বন্ডিং হয় বলো? একটা জল 4টে এইচ বন্ডিং করে, আর এ কটা করবে? একটা এইচ বন্ডিং করবে, বুঝতে পারলে? তাহলে এইচ বন্ডিং বেশি হওয়া মানে বেশি ইন্টারাকশন হওয়া, আর বেশি ইন্টারাকশন হওয়া মানে ভেপার প্রেশার বেশি হয়ে যাওয়া। তাহলে পি নট অফ CH3 CH2OH কী হবে বলো? পি নট অফ ওয়াটার। আপত্তি আছে কারণ? পি নট কেন লিখছি? পিওর, সেই জন্য পি নট লিখছি। পিওর ইথানলের, পিওর ওয়াটারের। তাহলে এখানে বলো এখানে কটা হাইড্রোজেন বন্ডিং হবে বলো? 3খানা। এখানে বলো 2টো, এখানে বলো 1টা হাইড্রোজেন বন্ডিং। তাহলে কোথায় ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি? গ্লিসারলে। আর এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। এখানে 2টো, আর এটা ইথানল। তাহলে কোথায় সব থেকে ভেপার প্রেশার কোথায় বেশি হবে? পি নট অফ এ, তারপরে পি নট অফ বি, তারপরে পি নট অফ সি। বুঝতে পারলে সবাই? এরকম করে তোমাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। এবার আমরা অ্যাপ্লিকেশন পড়ব, এটাকে বুঝলে? এবার অ্যাপ্লিকেশন হলো। এবার দেখো আমরা কি পড়বো? 2টো টাইপের কথা পড়বো। কীরকম? প্রথমে দেখো একটা জিনিস, একটা কনসেপ্ট দেখো। তোমাকে যদি বলে কোনো একটা সাবস্ট্যান্স, এটা ভোলাটাইল হতে পারে, ভোলাটাইল সাবস্ট্যান্স হতে পারে, আর একটা কি হতে পারে বলো? নন ভোলাটাইল হতে পারে। এই কনসেপ্টটা দেখো। ভোলাটাইল সাবস্ট্যান্স মানে কি গো? যার ভেপার প্রেশার বেশি। ভোলাটাইল সাবস্ট্যান্স মানে ভেপার প্রেশার কি হবে? বেশি হবে। আর নন ভোলাটাইল সাবস্ট্যান্স মানে কি? ভেপার প্রেশার কম। তার মানে অ্যাকচুয়ালি আমরা ধরেই নেব পি নট অফ নন ভোলাটাইল কত? 0 ধরে নেব। বুঝতে পারলে? নন ভোলাটাইল সাবস্ট্যান্স মানে ধরে নেবো তার ভেপার প্রেশার কত? 0।
তার মানে ওর ইভাপোরেশন হবেই না। এটুকু বুঝতে পারলে তো? তার কারণ এই দুটো টার্ম মাঝে মধ্যে এই কোশ্চেনে তুমি দেখতে পাবে। তাহলে ভোলাটাইল বলতে কি বোঝাচ্ছি? যার ভেপার প্রেশার পজিটিভ, আর নন ভোলাটাইল মানে যার ভেপার প্রেশার 0। এর এক্সাম্পল বলতে পারবে নন ভোলাটাইলের কি কিছু? NH2, C double bond NH2, ইউরিয়া, গ্লুকোজ, সুক্রোজ, এগুলা কি সব নন ভোলাটাইল সলিউট। বোঝা গেল? এদের ভেপার প্রেশার নেই বললেই চলে। তুমি যত সলিউশনের প্রবলেম করবে এই তিনটে কম্পাউন্ডকেই দেখবে। বোঝা গেল? গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি বলো? C6H12O6, C6H12O6। আর এটার কত? C12O। ঠিক আছে, যাই হোক। তাহলে এটার পি নট অফ ভোলাটাইল সাবস্টেন্স কত হবে বলো? নট ইকুয়াল টু 0। আর ওটার কত? 0। এদেরকে কম্বিনেশন করে আমরা এবার পড়ব। দেখো দুটো কম্বিনেশন আমরা পড়ব। কেমন? ধরো তুমি এখানে একটা সলভেন্ট নিয়েছো, এখানে সলিউট নিয়েছো, আর এখানে তোমার কি হয়েছে গো? সলিউশন হয়েছে। তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমার সলভেন্টটা হচ্ছে এ আর সলিউটটা হচ্ছে বি। আমি এখন থেকে যেখানেই সলভেন্ট আর সলিউট লিখবো, সলিউটটাকে বি লিখবো আর সলভেন্টটাকে এ লিখবো। তুমি মনে মনে ভাবতে পারো সলভেন্ট তোমার কি বলো? 1, আর এটা কই 2। তোমার অসুবিধা হলে কিন্তু আমি এ বি করেই পড়াতে থাকবো। বোঝা গেল? এবার দেখো তুমি যদি তোমার সলভেন্টটাকে লিকুইড নিলে আর এটাকেও লিকুইড নিলে, এটা একটা কেস পেতে পারো কি পারো না বলো? এই তাকাও, তোমার সলভেন্টটাকেও লিকুইড নিলে, সলিউটটাকে কি নিলে? লিকুইড নিলে। এটা একটা কেস পেতে পারো। সেকেন্ড কেস কি পেতে পারো? তোমার সলভেন্টটাকে কি নেবে গো? সলভেন্টটাকে তুমি লিকুইড নিবে, কিন্তু তোমার সলিউটটাকে কি নেবে? সলিড নিবে। সেটাকে আমরা বলবো কেস 2। এই দুটোকেই আমরা স্টাডি করব। কি হলো? হাসলে কেন বলো? কি বললাম বলো? একটা সলভেন্ট আছে আর একটা সলিউট আছে। তাহলে সলভেন্ট আর সলিউট, অবশ্যই আমার সলিউশন কি হতে হবে? সলিউশনকে আমার লিকুইড হতে হবে। তাই তো পড়ছি না? তাহলে দুটো কেস হতে পারে, আমার সলভেন্ট লিকুইড, সলিউট লিকুইড। তাহলে লিকুইড সলিউশন। আমার সলভেন্ট লিকুইড আর সলিউটটা কি? সলিড। সেটা কেস 2। এই দুটো কেসকেই পড়বে তুমি। এবার দেখো আমরা এই যে সলিড বলছি, বইয়ে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই সলিডটাকে কি হিসাবে অ্যাড করবে? নন ভোলাটাইল সলিউট। তোমাকে এরকম করে কোশ্চেন দেবে, বলবে একটা লিকুইড এ, ধরো বেনজিন টলুইন, দুটোকে অ্যাড করে একটা সলিউশন বানালাম। তাহলে কোন টাইপের হবে বলো? বেনজিনও লিকুইড, টলিউনও লিকুইড। ইথানল মিথানলকে অ্যাড করলাম, তাহলে সলভেন্টও লিকুইড, সলিউটও লিকুইড। বোঝা গেল? আর সেকেন্ড কেসটার কি বলবে? বলবে ইউরিয়াকে মিথানলে অ্যাড করলাম, গ্লুকোজকে ইথানলে অ্যাড করলাম। তার মানে কোন কেসটা বুঝতে পারলে তো? সেকেন্ড কেসটা। তার মানে সলিউটটা কি? সলিউটটা হচ্ছে আমার সলিড আর লিকুইড হচ্ছে আমার সলভেন্ট। এবার কেস 1 আমরা স্টাডি করতে চলেছি। বুঝতে পারলে? এনার্জি আছে তো? একদম ডাইরেক্ট না বলতে হয় না। দেখো দুটোই লিকুইড নিয়েছি, এটাও আমার লিকুইড। অসুবিধা আছে? এই অসুবিধা নেই কাউরি। এবার দেখো আমি সলিউটটাকে কি নিয়েছি বলো? বি নিয়েছি। সলভেন্টটাকে কি নিয়েছি? এ। তাহলে মনে মনে ভাবো তুমি পিওর সলভেন্ট অফ এ নিয়েছো, পিওর সলভেন্ট সলিউট অফ বি নিয়েছো। তাহলে এখান থেকে যে পি নট বি পাবে, এখান থেকে যে পি নট বি পাবে সেটাকে কি বলবে গো? ভেপার প্রেশার অফ পিওর সলিউট বি, হ্যাঁ কি না? আর এখান থেকে যে পি নট এ পাবে সেটাকে কি বলবে বলো? ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট এ। বুঝতে অসুবিধা নাই? ওরা যখন আলাদা আলাদা ছিল, যখন মিশিয়ে দেবো তখন কিন্তু ওটা বলতে পারবে না। তাহলে এটাকে কি বলবে বলো? ভিপি লিখছি, হ্যাঁ, ভেপার প্রেশার অফ পিওর সলিউট বি। বোঝা গেল? এখানে সলিউটটার ফিজিক্যাল স্টেট কি? লিকুইড। আর পি নট এটা কি বলো? এটা হচ্ছে ভিপি অফ পিওর সলভেন্ট
এ, ভিপি দরকার হলে ভেপার প্রেশার লিখে নেবেন, আর তখন বলবে ভাইস প্রেসিডেন্ট তাই ভাববে। বোঝা গেল কি বললাম? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা সলভেন্টের ভেপার প্রেশার তোমার কাছে নোন কি নোন না? আলাদা আলাদা যদি থাকে, জল যদি থাকে, ইথানল যদি থাকে, মিথানল যদি থাকে, আলাদা আলাদা, সেটা তো আমাদের কাছে নোন। এবার দুটোকে যখন মিশিয়ে দিয়ে সলিউশন বানাবো, সেটা কি আমাদের কাছে নোন? নোন না। তাহলে আমাদের কাজ এই লিকুইড সলিউশনের মধ্যে কি আছে গো? এ আর বি আছে। তাহলে এর ভেপার প্রেশার কত? পি নট এ। এটার কত বলো? পি ওর কত বলো? পি নট বি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই লিকুইড সলিউশনটার ভেপার প্রেশার কি পি নট এ প্লাস পি নট বি লিখে দিলেই হবে? বুঝতে পারলে প্রশ্নটা কি? এ সলভেন্ট যেটা লিকুইড, বি একটা সলিউট সেটাও লিকুইড, তার ভেপার প্রেশার পি নট এ, একটা পি নট বি, এটা আমাদের কাছে জানি। ধরো এটার ভ্যালু 100, একটার ভ্যালু 120 মিলিমিটার অফ এইচ, এরকম। তাহলে দুটোকে অ্যাড করে দিলে কি ওই দুটোকে যোগ করে দিলে সলিউশনটা পাবো? পাবো কি পাবো না? পাবো না। বুঝতে পারলে কি বললাম? আমি বললাম ধরো জলের ভেপার প্রেশার 100 মিলিমিটার অফ এইচজি। বুঝতে পারলে কি বললাম? জলের ভেপার প্রেশার 100 মিলিমিটার অফ এইচজি, আর জল আর মিথানল তুমি মিক্সড করে দিচ্ছ, তাহলে এটাও লিকুইড এটাও লিকুইড। আর মিথানলের ধরো তোমাকে বললাম সামথিং 150 মিলিমিটার অফ এইচজি, তাহলে দুটোকে মিশিয়ে নিয়ে মিথানল আর ওয়াটার সলিউশন বানালে, তাহলে তোমাকে বললাম বলো এবার সলিউশনের ভেপার প্রেশার কত? তুমি বলে দিলে 250, দুটোকে অ্যাড করে 250। তাহলে এটা বলা যাবে না যাবে না? এটা বলা যাবে না। এটা বলা যাবে না। বলা যাবে? বলা যাবে না। এটা বলা যাবে কি যাবে না সেটা নিয়ে যখন কাজ হয়, তখনই আমাদের একজন সায়েন্টিস্ট আছে, তার নাম হচ্ছে কি? রাউলস বাবু। এই রাউলসই কি করে? অ্যান্সার দেয় এই কোয়েশ্চেনের। রাউলসরা কি বলছে? যে তুমি একটা সলিউশন বানাচ্ছ, সেই সলিউশনে তোমার একের বেশিও লিকুইড থাকতে পারে। বোঝা গেল? প্রত্যেক কম্পোনেন্টের যে পার্শিয়াল ভেপার প্রেশার থাকবে সেটা তাদের মোল ফ্র্যাকশনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। তুমি ডাইরেক্টলি অ্যাড করে দিলে হবে না। এই পি নট এ প্লাস পি নট বি তুমি অ্যাড করো মানে কি এটা ভুল হয়ে গেল। তাহলে সলিউশন তুমি বানালে, আমরা মেনলি বাইনারি সলিউশনের কথা বলি, সেখানে একের বেশি মানে দুটো কম্পোনেন্ট থাকবে। এখানে দুটো কম্পোনেন্টই কি বলো আমার? লিকুইড, এটাও লিকুইড এটাও লিকুইড। তাহলে রাউলস বাবু অনুসারে কি হবে? অ্যাকর্ডিং টু রাউলস ল, যে সলিউশনের মধ্যে আমার কি আছে? এ আর বি। তাহলে এর পার্শিয়াল ভেপার প্রেশার কি হবে? এই কম্পোনেন্টে এর মোল ফ্র্যাকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর বি এর পার্শিয়াল ভেপার প্রেশার কত হবে? বি এর মোল ফ্র্যাকশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। বুঝতে গেল না? বোঝা গেল না? আমি এক্সপ্রেস করছি ভালো করে আরেকবার। অসুবিধা হচ্ছে না বুঝতে? বলো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না? তাহলে লিখো এখানে, অ্যাকর্ডিং টু রাউলস ল, পার্শিয়াল ভেপার প্রেশার of any component in the solution is directly proportional to, কি লিখলাম বলো? অ্যাকর্ডিং টু রাউলস ল, পার্শিয়াল ভেপার প্রেশার অফ এনি কম্পোনেন্ট ইন দ্য সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্যাট কম্পোনেন্ট। কি লিখলাম? অ্যাকর্ডিং টু রাউলস ল, পার্শিয়াল ভেপার প্রেশার অফ এনি কম্পোনেন্ট ইন দ্য সলিউশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্যাট কম্পোনেন্ট। তাহলে আমার সলিউশনের মধ্যে কি ছিল? এ আর বি। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ এ, পার্শিয়াল প্রেশার অফ বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ বি। মাথায় ঢুকছে না উপর দিয়ে চলে যাচ্ছে? দেখো তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ। এবার দেখো এই আমি এখানে নট ব্যবহার করেছি, তার কারণ সলিউশনের মধ্যে আছে, পিওর স্টেটে আর নেই। সলিউশনের মধ্যে কি আছে? এও আছে বিও আছে, তাহলে কন্ট্রিবিউশন কী হবে? আলাদা আলাদা হবে না? তাহলে নট লিখতে পারবে? তাহলে পার্শিয়াল প্রেশার অফ এ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স অফ এ, আর পার্শিয়াল প্রেশার অফ বি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স অফ বি, মোল ফ্র্যাকশন অফ বি। অসুবিধা আছে বুঝতে কাউরির? বুঝতে অসুবিধা নেই। এবার দেখো তাহলে এখান থেকে তুমি কি পাবে গো? দেখো এখান থেকে পাবে পি এ সমান কি পাবে গো? কনস্ট্যান্ট কে ইন্টু এক্স এ। এবার তুমি মনে মনে একবার ভাবো, মানে আমি কে এর ভ্যালুটা বের করতে চাই। হ্যাঁ, কী করে বের করবে? তুমি মনে মনে ভাবো পুরো সলিউশনটাতে শুধুমাত্র এই আছে, বি নেই।
তাহলে এই পি এর ভ্যালুটা পি নট এর সাথেই তো সমান না। তাহলে আমি মনে মনে ভাবো লেট সলিউশন হ্যাজ অনলি এ, তাহলে এক্স অফ এ কত হবে বলো 1, হ্যাঁ কি না বলো। তাহলে এই যে পি এ নিয়েছো সেটা কার সাথে সমান, পি নট এ, তাহলে এটাই তো কে। তাহলে আলটিমেট আমি আমার ফর্মুলাটা কি হয়ে গেল, পি এ সমান পি নট এ ইন্টু এক্স এ। এটা কার বুঝতে অসুবিধা হলো বলে ফেলো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? তাহলে পি এ, তাহলে এখানে পি এ মানে কি বলো, পার্শিয়াল ভেপার প্রেশার অফ এ ইন দ্য সলিউশন। তাহলে এগুলো ভালো করে লিখো, এগুলো সব তখন গন্ডগোল পাকিয়ে দেবে। তাহলে এখানে লিখো, তাহলে আমি লিখে দিচ্ছি আগে। তাহলে দেখো এটা আগে করো। তাহলে দেখো এখানে পি বি সমান কি হবে বলো, কে ইন্টু এক্স বি। তাহলে এটাকে আমি যদি লেট সলিউশন হ্যাজ অনলি বি, তাহলে এক্স বি কত গো 1, তাহলে আমার হয়ে গেল পি বি সমান পি নট বি সমান কে। তাহলে পি বি সমান পি নট বি সমান এক্স অফ বি। বোঝা গেল না, বোঝা গেল না বলো, বুঝতে পারলে? তাহলে ডেটাগুলোকে ভালো করে এখানে লিখে নাও। আচ্ছা, পি এ পি নট এ এক্স এ পি বি, বলো বলো পি নট বি। আচ্ছা আমরা এক্স দিয়েই লিখে, হ্যাঁ ওই এক্স বলছে মানে কি, ওটা কাই, এক্স মানে কি কাই, ইটালিয়ান ওয়ার্ড। তাহলে বলো পি এ মানে কি বলো, এই বলো পার্শিয়াল, এটা মানে কি পার্শিয়াল ভেপার প্রেশার অফ এ ইন দ্য সলিউশন, এটা লিখতে পারি। আর পি নট এ মানে কত বলো, পিওর ভেপার প্রেশার অফ এ, পিওর স্টেটে। তাহলে এক্স এ মানে কি বলো, মোল ফ্র্যাকশন অফ এ। আর পিবি মানে কি বলো গো, পার্শিয়াল ভেপার প্রেশার অফ বি ইন দ্য সলিউশন, ইন দ্য সলিউশন। আর পি নট বি মানে কি বলো, পিওর ভেপার প্রেশার অফ বি। আর এটা কি, মোল ফ্র্যাকশন অফ বি। বোঝা যাচ্ছে? এটাই লাস্ট টপিক। আর ফাইনাল ইকুয়েশনটা লিখে দেবো, তো ছেড়ে দেবো। তোমরা নিতে পারছো না, আমি বুঝতে পারছি, মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ ছিল কি বলো, এই ওই যে সলিউশনটা ছিল, সলিউশনের মধ্যে কি ছিল বলো, এ আর বি। তাহলে সলিউশনের কত ভেপার প্রেশার সেটা বের করা ছিল কি ছিল না? তাহলে এবার পি টোটাল বের করব। দেখো পি টোটাল মানে কি, পি টোটাল মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ এ প্লাস পার্শিয়াল প্রেশার অফ বি। আরে ডালটনস কি বলেছিল, কোনো একটা কন্টেনারে যদি একের বেশি গ্যাস থাকে প্রত্যেকের পার্শিয়াল প্রেশার টোটাল প্রেশারের সাথে সমান। তাহলে এটা কোথায় থেকে পেলাম, ফ্রম ডালটনস ল। তাহলে পি টোটাল সমান হচ্ছে পি নট এ ইন্টু এক্স এ প্লাস পি নট বি ইন্টু এক্স বি। তাহলে এই যে ফর্মুলা, এটা কার জন্য অ্যাপ্লিকেবল বলো বলো? এটা হচ্ছে তোমার সলিউট কি হতে হবে, লিকুইড। তোমার সলভেন্ট কি হতে হবে, লিকুইড। তোমার সলিউশন কি হতে হবে, লিকুইড। তার জন্য এগুলি অ্যাপ্লিকেবল এটা। এবার একটা জিনিস আমি জাস্ট কনক্লুশন বলে রাখছি, যদি তোমার সলিউট লিকুইড হয়, আর পড়াবো না, সলভেন্টও লিকুইড হলো, তাহলে সলিউশনে গিয়ে ভেপার প্রেশার জেনারেলি অবজার্ভ বা থিওরিটিক্যাল ভ্যালু কি হয়, এক্স্যাক্টলি সেম হয়। কিন্তু তুমি যখন ওই সলভেন্টের মধ্যে কোনো সলিড কিছু অ্যাড করবে, ধরো আমি তোমাকে বললাম জল, কেমন, জল আর মিথানলকে মিশিয়ে দিলাম, তাহলে টোটাল প্রেশার কি হবে, জেনারেলি ওদের প্রেশারের দুটো ইন্ডিভিজুয়াল প্রেশারকে অ্যাড করে যেটা পাবে তার সঙ্গে অলমোস্ট সেম হয়। কিন্তু যখনই তুমি সলিউটটা সলিড নেবে, যদি তুমি নন ভোলাটাইল নাও, তাহলে কিন্তু দেখবে প্রেশার অনেকটা কমে গেছে ভেবে প্রেশার। তারপরে পিওর জল বা পিওর মিথানল, তাতে নন ভোলাটাইল সলিউট অ্যাড করে দিলে, সলিড অ্যাড করলে, তাহলে ভেপার প্রেশার সলিউশনে কী হবে, কমে যাবে। ভেপার প্রেশার কী হবে, কমে যাবে। ইভেন নন ভোলাটাইল কি, তুমি সলিড কিছু অ্যাড করলেই ভেপার প্রেশার কী হবে, কমে যাবে। তাহলে সেকেন্ড কেসটা কী হবে, সলিউশন হ্যাভিং নন ভোলাটাইল অর ভোলাটাইল সলিড সলিউট ইন লিকুইড। মানে আমি সলিউশন বানাবো কিন্তু সলিউটটা কি নেবো, সলিড নেবো।
আর লিকুইডটা কি নেবো? সলভেন্ট নেবো। আর এখানে কি ছিল? দুটোই লিকুইড। তাহলে দুটো লিকুইড হলে তার ক্ষেত্রে ফর্মুলা এরকম। এখানে কীরকম কোয়েশ্চেন দেবে তোমাকে? এখানে কোয়েশ্চেন দেবে তোমাকে এরকম প্রবলেম দেবে, বলবে এখানকার প্রবলেম দেবে, ধরো তোমাকে বললো দেখো একটা বেনজিন, এই দেখো তোমাকে বলবে ধরো 0.78 গ্রাম বেনজিন অ্যান্ড 0.92 গ্রাম টলুইন, এই দুটো মিলে তুমি কি করলে? একটা সলিউশন বানালে। দিয়ে বলবে তোমাকে এই সলিউশনটার পি টোটাল কত হবে বলো? এই সলিউশনটার কি বলবে? পি টোটাল কত হবে। আর তোমাকে বলে দেবে পি নট অফ বেনজিন বলে দেবে, পি নট অফ টলুইন বলে দেবে। তাহলে ফর্মুলা বসাতে পারবে না? করে দিতে পারবে না? মোল বের করতে পারবে, মোল বের করতে পারলে মোল ফ্র্যাকশন বের করতে পারবে, হয়ে যাবে। বেশ, এইটুকুই থাক।